দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানিয়ে দেব বিস্তারিত। পাকিস্তানে ইমরান খানের দলের 10 এমপির জামিন। রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার দাবি মেনে নেওয়ার আহ্বান জেলেনস্কির। কলকাতায় ডাক্তারদের কর্মবিরতিতে 29 জনের মৃত্যু। এরপরে সর্বশেষ জানিয়ে দেব ইয়েমেন থেকে ইসরায়েলে সুপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। পাকিস্তানে ইমরান খানের 10 দলের এমপির জামিন। পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের 10 পার্লামেন্ট সদস্যকে জামিন দিয়েছে। ইসলামাবাদ থেকে এএফপি এ তথ্য জানিয়েছে। এএফপির খবরে বলা হয়, সোমবার দেশটির রাজধানী ইসলামাবাদে একটি বড় সমাবেশে নেতৃত্ব দেওয়ার 2 দিন পর কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রীর দলের 10 পার্লামেন্ট সদস্য সহ কমপক্ষে 30 জনকে মঙ্গলবার নিরাপত্তা হেফাজতে রিমান্ডে নেওয়া হয়েছিল। রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার দাবি মেনে নেওয়ার আহ্বান জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কিয়েভকে রাশিয়ার একেবারে ভেতরে সামরিক লক্ষ্যবস্তু বিশেষ করে বিমান ঘাঁটিগুলোকে আঘাত হানার অনুমতি দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। খার্কিভে ভয়াবহ হামলার পর রোববার তিনি এই আহ্বান জানিয়েছেন। খবর এএফপির। জেলেনস্কি তার নিয়মিত ভাষণে বলেন, এই সন্ত্রাসের মোকাবেলা কেবলমাত্র একটি পদ্ধতিগত সমাধানের মাধ্যমেই সম্ভব। রাশিয়ার সামরিক বিমান ধ্বংসের দূরপাল্লার সমাধান এক্ষেত্রে একটি ভিত্তি হতে পারে। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি থেকে আসা যথাযথ সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। এর আগে রুশ বাহিনী খার্কিভের একটি আবাসিক ভবনে বোমা হামলা চালায়। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চল এ নগরীতে মস্কোর একের পর এক হামলার একটি সর্বশেষ ঘটনা, যেখানে রাশিয়ায় হামলায় আগুন ধরে যায়। পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। খার্কিভের মেয়র ইগোর তেরেখভ টেলিগ্রামে বলেছেন, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে একজন বয়স্ক নারীর লাশ উদ্ধার করেছেন, যেখানে হামলার ঘটনায় 42 জন আহত হয়েছে বলে জানান তিনি। কলকাতায় ডাক্তারদের কর্মবিরতিতে 29 জনের মৃত্যু। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এখন পর্যন্ত বিনা চিকিৎসায় 29 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এমনটাই দাবি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছে, ওই 29 জনের পরিবারকে 2 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। শুক্রবার মমতা বলেছেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে, তার ফলে 29 জনের মৃত্যু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। মৃত্যুদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছে। 29 জন মৃতের পরিবারকে ওই টাকা দেওয়া হবে। উল্লেখ্য, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে গত 1 মাসের বেশি সময় ধরে আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা। তারা রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন। বর্তমান তারা সল্ট লেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন। শুক্রবার ডাক্তারদের সেই ধর্নার 4র্থ দিন। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা এই কর্মসূচি সামিল হয়েছেন। রাজ্যের অভিযোগ, ডাক্তারদের কর্মবিরতির ফলে বহু মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন না, অনেকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। এখন পর্যন্ত রাজ্যের হিসাবে মৃতের সংখ্যা 29 জন। কিন্তু এই দাবি উড়িয়ে দিয়েছেন আন্দোলনরত ডাক্তারেরা। তাদের দাবি, কোনো হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি। সিনিয়র চিকিৎসকেরা পরিষেবা দিচ্ছেন, তারা বাড়তি পরিশ্রম করছেন। কোথাও বিনা চিকিৎসায় রোগীকে ফেরত যেতে হচ্ছে না। রাজ্যের দাবি প্রেক্ষাপটে জুনিয়র ডাক্তারদের পাল্টা যুক্তি, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশায় এমনিতেই বহু মানুষ প্রতিদিন উপযুক্ত চিকিৎসা পরিষেবার অভাবে মারা যান। সেই ব্যর্থতা ঢাকতেই রাজ্য সরকার ডাক্তারদের কর্মবিরতিতে কাঠগড়ায় তুলছে। ডাক্তারদের কর্মবিরতির ফলে তৈরি হওয়া অচল অবস্থা কাটাতে বৃহস্পতিবার তাদের প্রতিনিধিদের নবান্নে ডাকা হয়েছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা ছিল। মমতা 2 ঘন্টার বেশি সময় নবান্নের সভাঘরে অপেক্ষা করেছেন, কিন্তু বৈঠকে ভণ্ডুল হয়ে যায়। রাজ্য জানিয়েছিল, ডাক্তারদের 15 জন প্রতিনিধি নবান্নের বৈঠকে থাকতে পারবেন। জুনিয়র ডাক্তাররা 32 জন গিয়েছিলেন। তাদের দাবি ছিল বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে। সেই দাবি মানতে রাজি হয়নি নবান্ন। এই বৈঠক ভণ্ডুল হয়ে যাওয়ার পর সংবাদ সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সুপ্রিম কোর্টে এই সংক্রান্তে মামলা বিচারাধীন থাকায় সরাসরি সম্প্রচার সম্ভব নয়। তবে তিনি আশা করেছিলেন বৈঠক হবে। ডাক্তারদের ক্ষমা করে দিচ্ছেন বলেও জানান মমতা। 3 দিনেও সমস্যার সমাধান করতে না পারায় পশ্চিমবঙ্গের মানুষেরা কাছেও ক্ষমা চেয়ে নেন। সূত্র আনন্দবাজার পত্রিকা।
ইয়েমেন থেকে ইসরায়েলের সুপারসনিক ক্ষেপণাস্ত্রে হামলা। মধ্য ইসরায়েলের লর্ড শহরের কাছে খোলা মাঠে আগুন নেভানোর কাজ করছে দমকল বাহিনীর একজন। ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে আগুন লেগে যায় বলে ধারণা করা হচ্ছে। ইয়েমেনের ইরান সমর্থিত হাউথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি উন্মুক্ত স্থানে আঘাত এনেছে। রোববার দিনের শুরুতে এই ঘটনা ঘটলে এই অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরে আকাশ হামলার সতর্কসূচক সাইরেন বেজে ওঠে। এই প্রথম ইয়েমেন থেকে ইসরায়েলের সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হলো। গাজায় প্রায় এক বছর ধরে চলা যুদ্ধের একটি সর্বশেষ পার্শ্ব প্রতিক্রিয়া। ইসরায়েল ইঙ্গিত দিয়েছে তারা সামরিক বাহিনীর মাধ্যমে পাল্টা আঘাত চালাতে পারে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে ইসরায়েলি গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে মানুষকে দৌড়ে বেনে গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আশ্রয়ের দিকে যেতে দেখা গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে এই অল্প সময় পরই এরা স্বাভাবিক কার্যক্রম আবার শুরু করেছে। এছাড়া ফুটেজে ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি পল্লী এলাকায় আগুন দেখা গেছে। স্থানীয় গণমাধ্যমে এমন কিছু ছবি দেখানো হয়েছে যা দেখে মনে হয়েছে একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের অংশবিশেষ মধ্যাঞ্চলের শহর মদিনের একটি ট্রেন স্টেশনে এক্সেলেটরের উপর পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা তাদের বহুমুখী আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করার বেশ কয়েক দফা প্রচেষ্টা চালায়, কিন্তু কোনোটি সফল হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। তারা বলছে ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে বিচ্ছিন্ন হয়, কিন্তু এই ঘটনাটি এখনো নিরীক্ষা করা হচ্ছে। সামরিক বাহিনী বলছে এই অঞ্চলে বিমান বিধ্বংসী ইন্টারসেপ্টর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। গাজা ইসরায়েলি ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই হাউসি নামে পরিচিত ইয়েমেনি বিদ্রোহীরা বারবার ইসরায়েল অভিমুখে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তবে প্রায় সব অস্ত্রই লোহিত সাগরের পার হওয়ার আগেই প্রতিহত করা হয়েছে। নেতানিয়াহুর হুমকি। জুলাই মাসে ইরানে নির্মিত ড্রোন ব্যবহার করে হাউসিরা তেল আবাবিরে হামলা চালায়। এতে একজন নিহত ও 10 জন আহত হয়েছে। পাল্টা জবাবে ইসরায়েল ইয়েমেনে হাউসি অধিকৃত এলাকায় বেশ কয়েক দফা বিমান হামলা চালায়। এসব হামলা অন্যতম লক্ষ্য ছিল হাউসিদের ঘাঁটি হিসাবে পরিচিত বন্দর নগরী হোদেদায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববারে হামলার পর একটি ক্যাবিনেট বৈঠক শেষে দেওয়া মন্তব্যে একই ধরনের পাল্টা জবাব দেওয়ার ইঙ্গিত দেন। হাউসিদের এতদিনে জেনে যাওয়া উচিত যে কেউ আমাদের ক্ষতি করার কোনো উদ্যোগ নিতে হলে তাকে সেজন্য চরম মূল্য দিতে হয়, বলেন তিনি। কাউকে যদি বিষয়টি স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি তাদেরকে হোদেইদা বন্দর পরিদর্শন করার আমন্ত্রণ জানাই। সূত্র VOA।